ভারতের উত্থান, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের আতঙ্ক, মূর্তিমান আতঙ্ক, ভারতীয় গদি মিডিয়ার আতঙ্ক, ভারতীয় হিন্দু ফান্ডামেন্টালিজমের জন্য আতঙ্ক, এবাবল ভারতের লুটপাট এবং চরম ও ব্যবস্থাপনা গণতন্ত্রের নামে হিন্দু কৃষি প্রতিষ্ঠা করা মোদী গভর্নমেন্টের এক মূর্তিমান আতঙ্কের নাম ককরোচ জনতা পার্টি, বা মানে আপনার জনতা পার্টির বাংলা বলে গেলাম, আপনার এই ককরোচের বাংলাটা আরশোলা পার্টি। আপনার সেটা নিয়ে অনেক কিছু কথা আছে। এবং মোদী গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড়, বা বিজেপি গভর্নমেন্টের এই প্রতিষ্ঠার পর থেকে এমন কুষ্ঠকাঠিন্য সিচুয়েশনে মানে ভারতীয় জনতা পার্টি বা ভারতের কোন সরকার পড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কুষ্ঠকাঠিন্য কেন বললাম? এর অর্থ হলো কুষ্ঠকাঠিন্য হলো না ধরতে পারতেছেন আপনি, না ছাড়তে পারবেন, এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়, বা ছাড়লেও একদম ভয়ঙ্কর অবস্থা। ঠিক এই অবস্থার মধ্যেই পড়েছে ভারতের গভর্নমেন্ট। ওয়াই আই এম রেফারিং ইট টু দি কনস্টিটিউশন বা কুষ্ঠকাঠিন্য, বিকজ এটা এই জন্য বলা যে এটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, ধরেন বলা হচ্ছিল বা প্রিপারেশন নিচ্ছিল বিজেপি গভর্নমেন্ট বা মোদী গভর্নমেন্ট, মানে অভিজিৎ আপনার ওই অভিজিৎকে, যে আপনার এই অভিজিৎ দ্বীপকে, সে ভারতে আসার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে, পাকড়াও করা হবে। কিন্তু ভারতের এই বর্তমান চরম উগ্র আপনার একঘেয়েমি গণতন্ত্রের নামে চরম ডিক্টেটরশিপ, মানে মানে ডিক্টেটরশিপ পরিচালনাকারী মোদী গভর্নমেন্টের সাহস হয় নাই অভিজিৎকে আটক করার। কেন? কারণ আমি বলেছিলাম গতকালকেও, শিক্ষা সম্ভবত নিয়েছে বাংলাদেশ থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে এবং আরো অন্যান্য দেশ থেকে। নিশ্চয়ই শিক্ষা নিয়েছে না যে হিতে যদি কোনো কারণে বিপরীত হয় কন্ট্রোল করা যাবে না, বিকজ তারা তাদের দুর্বলতাটা জানে ভারতীয় গভর্নমেন্ট। ওয়াই? বিকজ ভারতে যে আদানি আম্বানি লুটপাটের রাজ্যে পরিণত হয়েছে, গরিব, অসহায় এবং সাংঘাতিকভাবে বিভাজিত এবং এবং বর্ণ বৈষম্য সৃষ্টি করে ভারতকে চুষে নিচ্ছে লুটপাটকারী কয়েকটা শিল্পগোষ্ঠী। প্রকৃত অর্থে ভারতের যে চরিত্র, বর্তমান যে প্রকৃত চরিত্র বা মানুষের যে হাহাকার ভারতের ভিতরে, তার মানে মোটামুটি 10%ও মিডিয়াতে উঠে আসে না। কেননা আপনি জানেন যে ভারতের মানে মিডিয়া বাংলাদেশের চেয়ে জঘন্যভাবে আক্রান্ত এই মুহূর্তে, বা কন্ট্রোল বাই দ্য বিজেপি গভর্নমেন্ট, দ্য ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট উই হ্যাভ এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখানে এই যে, এবং এটা কতটা ফান্ডামেন্টালিস্ট বা কন্ট্রোলড মানে গভর্নমেন্ট ওভার মিডিয়া, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো, আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি যে ম্যানিফেস্টো তারা দিয়েছে, এই ম্যানিফেস্টোতে তারা 5 নম্বরে অন্যতম দাবি ফ্রি মিডিয়া, নট গদি মিডিয়া। এবং এটা সারা পৃথিবীতে ভারতীয় মিডিয়া সত্যিকার অর্থে যে স্ট্যাটিস্টিক্সটা বের হয়েছিল, যে ভারতের মিডিয়া থেকে যদি 10টা শব্দ বা তথ্য বের হয় 8টাই মিথ্যা। এবং এটা আমার বক্তব্য নয়, এটা সারা পৃথিবীতে আপনার স্বীকৃত। এবং যেখানে নরওয়ে সুইডেনে গেছিলেন প্রধানমন্ত্রী, সেখানে কিন্তু বলা হয়েছিল, মনে আছে সেই সাংবাদিকের মানে মানে মন্তব্যটা, কমেন্টটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল, যে আপনার ওয়াই আর ইউ স্কেয়ার্ড অফ facing the most freest media in the world। মানে কি, মানে অর্থাৎ উনি ফ্রিয়েস্ট মিডিয়াকে উনি মানে কখনো ফেস করে না, ভারতের গদি মিডিয়া। এবং আপনি জানেন নরেন্দ্র মোদী কোনো ইন্টারভিউ দেন না কোনো বিদেশি মানে গণমাধ্যমকে, বিকজ হি ইজ নট এবল টু sit with a renowned or credible journalist or newspaper or news outlets, ladies and gentlemen, because he knows his limitations. That is the bottom line. Same thing Sheikh Hasina, you know, listen এগুলা বলতো তারা। সো ককরোচ জনতা পার্টি মানে নজিরবিহীনভাবে দিল্লিতে তারা আপনার তাদের সমাবেশ করেছে প্রথম দিন, নজিরবিহীন সাফল্য, রীতিমতো তসনস এবং আতঙ্ক, কলিজাতে দাগ লেগেছে, নয় আতঙ্ক সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের, যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, বিকজ নাও দে নো তাদের কাছে ফোর্স করলে, যদি মাঠে তাদেরকে মারধর, গ্রেফতার, নির্যাতন করা হয়, তাহলে এটা কোনো অবস্থাতে আর কন্ট্রোল করা যাবে না। কেননা জেনজি উঠে দাঁড়িয়েছে, বুঝেছে। আপনি কল্পনা করতে পারেন যে মানে পার্লামেন্ট হাউস থেকে একটু দূরে সমাবেশ হয়েছে, সেই জায়গাতে তারা স্লোগান দিয়েছে কি জানেন? ইনকিলাব জিন্দাবাদ। Can you imagine that? Have you ever seen that? Have you ever heard about that? দিল্লিতে পার্লামেন্ট হাউসের সামনে, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেই জায়গাতে ইনকিলাব। আপনি তো ইনকিলাব জিন্দাবাদের কাহিনী জানেন, এটা তো পাকিস্তান থেকে আসছে, রাইট? পাকিস্তানিরা বললেই বলে হ্যাঁ পাকিস্তান, রাইট? আমরা যারা এই স্লোগানটা দেয়, সেই দিল্লিতে বসে তারা এই স্লোগানটা দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ। মনে রাখবেন, এটার একটা প্রতিক্রিয়া এবং অর্থাৎ কি ধরনের ঘটনা এখন ঘটেছে নাও আপনার। এবং যদিও তাদেরকে বলা হচ্ছে তারা পাকিস্তানের এজেন্ট এবং মানে হিন্দু বিরোধী, এটা ঠিক বাংলাদেশে যেভাবে বলতো তারা এখনো যেভাবে বলা হয়, কোনো কিছু করলে আপনি রাজাকার, আপনি দেশদ্রোহী, রাইট? আপনি এইটা এজেন্ট, আপনি মৌলবাদী, আপনি প্রতিক্রিয়াশীল, আপনি ডানপন্থী,
যে ডানপন্থীর স্লোগানটা, এই মুহূর্তে সরকারের নীরবভাবে কিন্তু মানে এই কাজটা করা হচ্ছে, যেটা আমরা জানি না, তারা দে ডোন্ট টক। বাট দিস ওয়ান গাই, আমি জানি না প্রধানমন্ত্রী তাকে কিভাবে নিয়োগ দিলেন, এই গাই কিন্তু বিএনপির সর্বনাশের কারণ হতে পারে, কিন্তু এটা আমরা জানি কে একজন উপদেষ্টা, নাম বললাম না এখন, মানে চরম মানে ইসলাম বিদ্বেষী এবং ধর্ম বিদ্বেষী বিএনপির কোর জায়গা থেকে তারা এখন জামাত নিধন, তারা মনে করেন জামাত নিধন বিএনপি করা লাগবে না, বিএনপির আওয়ামী লীগ আটকানো নাম্বার ওয়ান কারণ, মানে একটা মানে মূল মানে আপনার এই মানে কাজ হবে, কারণ জামাত কখনো বিএনপির জন্য থ্রেট হতে পারবে না কোনো অবস্থাতেই, মানে ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। সুতরাং তারা এই কাজ থেকে যদি এখন আপনি দেখেন না, এই যে ব্যাংকিং সেক্টর থেকে শুরু হয়েছে, এগুলো কিন্তু কেউ না কেউ পরামর্শ দিয়েছে, রং ডিসিশন, যেটা একদিন প্রমাণ হবে এই ভুলটা শেখ হাসিনা করেছিল, এটার একটা মানে কনসিকুয়েন্স আছে। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট রিগার্ডিং ইন্ডিয়া। সো ককরোচ পার্টি আপনার যে অবস্থা চলছে বর্তমানে, এবং আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে শিক্ষামন্ত্রী বাংলাদেশের ঠিক নৌফেলের মতো, বাংলাদেশের ঠিক যেভাবে শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, একই অবস্থা ভারতে বিদ্যমান। আনবিলিভেবল ঘটনা, একই অবস্থা। 5 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে এই যে মানে এই দুর্নীতির কারণে, মানে শিক্ষামন্ত্রীর, সেই শিক্ষামন্ত্রীর আজকে নামতেই পারলেন না জুতা নিক্ষেপের বয়ে, কারণ এতটা আতঙ্কিত এই টোটাল গদি মিডিয়া। আপনি যদি দেখেন এখন এই মুহূর্তে তাদের এক একটা মানে বিষয়ে তাদের পতন শুরু হয়েছে। নাম্বার ওয়ান, আমাদের ডক্টর খলিল সাহেবের পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে উনি যে আপনার এই যে প্রেসিডেন্ট হয়েছেন আপনার 81st আপনার সামিটের, সেটার থেকে তাদের মানে এই ভিজিবল পতন, তাদের পতন শুরু হয়েছে মানে টু বি অনেস্ট উইথ ইউ, বাংলাদেশে শেখ হাসিনা নামক ভারতীয় দাসীর পতনের পর থেকেই। আমি আবার বলি যে ভারতীয় শেখ হাসিনা একজন ভারতীয় দাসী ছিলেন। দেখেন, ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি ছিল সরাসরি দেশ দখল করবো না, কিন্তু আমাদের দাস বা দাসী দিয়ে, গুলাম দিয়ে এই রাষ্ট্রকে আমরা কন্ট্রোল করে রাখবো সবকিছু। এই কাজটাই শেখ হাসিনা পালন করেছেন বিগত 17 বছর। শি ওয়াজ অন ফ্রি লাইক 96। 1996 সালের মতো সে ফ্রি ছিল না কখনোই। মানে যেহেতু 96 সালে মানে 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 ডক্টর শাহ এহসান কিবরিয়া সাহেব, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ এবং আমির হোসেন আমু, না এই যে কি বলে আব্দুল জলিল সাহেব, এরা ভারতের প্রতি তাদের ভালোবাসা ছিল, কিন্তু দেশটাকে কন্ট্রোল করবে ভারত, এটা তারা কখনো মানতে পারে না। বিশেষ করে আমাদের সিলেটের দুইজন কৃতি সন্তান, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এটা বলাই উচিত যে হুমায়ুন রশিদ চৌধুরী এবং শাহ এহসান কিবরিয়া দ্বারের কাছে আসতে পারে নাই ভারতের এই মিডিয়া, আর বিএনপির সময় তো আসতেই পারে নাই। সাইফুর রহমানের সাথে তো কথাই বলা যেত না মানে এই বিষয়গুলো নিয়ে, ভারতীয় কোনো আগ্রাসন নিয়ে, টু বি অনেস্ট উইথ ইউ। কিন্তু আপনার এরপরে যখন মানে ভারতীয় দাসরা যখন শেখ হাসিনার চতুর্দিকে আসলো, একটা পর্যায়ে যখন সে একের পর এক তাকে বুদ্ধি দেওয়া হলো যে ক্ষমতায় থাকবেন আপনারাই, মানে বিএনপির মানে প্রতিষ্ঠাতা যিনি শহীদ প্রেসিডেন্ট পাকিস্তানের চোর ছিলেন, উনি পাকিস্তানপন্থী ছিলেন, এবং বাকি জামাত মানে স্বাধীনতা বিরোধী এবং এরা পাকিস্তানপন্থী, আনা যাবে না, আপনারাই বাংলাদেশের মালিক, আপনার বাবা এটা তৈরি করে গেছিলেন, আপনি এই দেশের মালিক। এই সার্টিফিকেট এবং এটা শেখ হাসিনাকে বোঝানোর পরে, যেহেতু লেখাপড়া করেন এই মহিলা, নাইফ ছিল, মহিলা মানুষ তো, ব্রেন তো চিকেন ব্রেন সবসময় জানেনি আপনার, সরি টু সে দ্যাট, আপনার সে মনে করেছে আরে এটা সত্য কথা, আমি তো দেশের মালিক, আমি তো সবকিছু। একের পর এক যা মানে অপশাসন দুঃশাসন দেওয়ার চেষ্টা করলো, বিনিময়ে তার পরিণতি। এবং আজকে বলে রাখি আমি আপনাদেরকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি সুযোগ না দেয় এবং বিএনপি সরকার যদি সুযোগ না দেয়, শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কিয়ামত পর্যন্ত ফিরতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ করে বলছি, যদি তারা সুযোগ না দেন, এই জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না, শেখ হাসিনা ফিরতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। এবং যদি জামাত এবং এনসিপি যদি মারাত্মক ধরনের কোনো ভুল না করে, যেখানে যে ইন্টারন্যাশনাল ডিপ স্টেট আছে, তারা মনে করেন এদেশের একটা উগ্রবাদী সরকারের বা উগ্রপন্থী মানুষের উত্থান করতেছে এই বাংলাদেশে, এখন আমাদের একটা সেকুলার মানে আওয়ামী লীগ তো তারা সেকুলার প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এদেরকে আমরা দিই আসে, এটা ভারতের একটা ইনফ্লুয়েন্সের জায়গাতে ওই কাজটা করতে পারবে। ডেমোক্রেটসরা যদি ক্ষমতা আসে, ইট ইজ ওভার ফর দেম, টু বি অনেস্ট উইথ ইউ। এই 2 থেকে আমি এই জন্য বলি 10 ইয়ার্স আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে টোটালি দূরে রাখুন। কেন রাখবেন? যে আওয়ামী লীগকে শেষ করার জন্য, শুধু এটা বলছিলাম যে এই ধরনের যারা কাজ করবেন, এই যে শেখ হাসিনা 17 বছরে যে একটা মেকানিজম তৈরি হয়েছে দুঃশাসনের, লুটপাটের, দেশকে এই চরম মানে আপনার তাদের যে গর্ব করা বা এক ধরনের যে দাম্ভিকতা, আমরা দেশের মালিক, এই যে টাকা পয়সা চুরি করেছে, এটার ব্রেকটা ভাঙতে গেলে 10টা বছর যদি শেখ হাসিনা বা তারা যে অপরাধ করেছেন পৃথিবীর কোথাও এই সুযোগ তারা পাবেন না, কোনো দেশ সরকার এগুলো পায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা এজন্য। তাহলে কি হবে জানেন? আওয়ামী লীগ কখন আর ওই ভারতীয়, যতদিন পর্যন্ত ভারতের স্পন্সরে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের নামগন্ধ যেন বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে। ওয়াই আই সে দ্যাট? নাম্বার ওয়ান, কেন আমি এটা বললাম? এই কারণে বললাম আমি যে মানে আওয়ামী লীগ
এটা একটা কর্পোরেশন, ইট ইজ এ সিস্টার কনসার্ন ইংরেজিতে বলা হয়। মানে আমরা বলি না যে একটা অঙ্গ প্রতিষ্ঠান, সিস্টার কনসার্ন বলা হয় মানে ইংরেজিতে, একটা সিস্টার কনসার্ন মানে অফ ইন্ডিয়া, ইন ইন্ডিয়ান আগ্রাসন অ্যান্ড ইন্ডিয়ান প্রজেক্ট টু গ্রাব বাংলাদেশ। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি। না হলে 17 বছরে দেশকে ডিফেন্ড করার মতো একটা লাঠি বানায় নাই। এই মহিলা কিভাবে বলে যে এই দেশকে সে ভালোবাসে, এদেশের মানুষকে যে ভালোবাসে। এখনো দেখেন আপনি ওই যে তাদের টুকাই শ্রেণী যারা সোশ্যাল মিডিয়াতে আছে, পৃথিবীতে এই যে আওয়ামী লীগ ফিরবে না তার একটা অন্যতম কারণ হলো একজন ভালো মানুষ নাই সোশ্যাল মিডিয়াতে যে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবে। সরি টু সে দ্যাট, যারা আছে এই যে নাহিদ্রিন, এই যে নিজুম মজুমদার, এই যে এখানে তাকে এই যে সকি টুকাই মুখে আছে যে নিউ ইয়র্কে, এগুলো লেখাপড়া নাই, কিছু নাই। এই দেখলাম যে তার নিজের প্রেসিডেন্ট এখানে কিভাবে গালিগালাজ করলো, দেখলাম তো তার মা তুলে কিভাবে গালিগালাজ করলো আপনার 2 দিন আগে। নিকৃষ্ট প্রাণীগুলা, এগুলা নাকি আওয়ামী লীগের ভবিষ্যৎ। এগুলা যেন কখনো আর বাংলাদেশের সভ্য সমাজে দে আর নট ইভেন কম্পার্টেবল টু বি এ হিউম্যান ইন টার্মস অফ পলিটিক্যাল। আমি আপনার যদি আমি বলি মানে আপনার এই অ্যাসোসিয়েট মানে এই কি বলে এটাকে, এই আপনার এই পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, রাইট? এদের ব্যবহার আপনি দেখেন। এই জন্য আমি বলছি যদি বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপি সুযোগ না দেয়, যদিও আমি 2-1 জন উপদেষ্টা আমি খুবই শঙ্কিত এদেরকে নিয়ে, এরা কি করতেছে ভিতরে আমি তা দেখতেছি বর্তমানে, নট আ গুড সাইন। তারা মনে করে একই প্ল্যান যেভাবে আপনার কি নিছিল মানে শেখ হাসিনা নিছিল, জামাত নিধন করতে হবে, এনসিপি নিধন করতে হবে, এরা নাকি চরম একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে কথা বললেই প্রতিক্রিয়াশীল। হাউ ইজ দ্যাট পসিবল? ভারত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্ভাবন মানে আপনার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, শুধু পার্টি নয়, জাতীয়তাবাদ করেছেন উনি, রাইট? আপনি কল্পনা করেন। তো এগুলো এখন 2-1 জন মানে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আপনি জিয়া পরিবারের মানে একমাত্র লাস্ট মানে আমি যদি বলি হোপ ফর বিএনপি, আপনি যেন এমন কোনো কাজ করবেন না, ফেল করেন আপনি, নো প্রবলেম, উইল টেক কেয়ার অফ ইট। কিন্তু মানে দুর্বৃত্তায় তো কোন সরকার ব্যবস্থা যেন প্রতিষ্ঠা না হয় আপনার নেতৃত্বে। কেননা বর্তমান যে জেনজির যুগ, এটাকে কোনোভাবে দামিয়ে রাখা যাবে না কাউকে। এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি। প্রধানমন্ত্রী ভারতের মতো দেশে কি হচ্ছে বর্তমানে, দিল্লির পার্লামেন্ট হাউসের কর্নারে বসে স্লোগান দেয় ইনকিলাব জিন্দাবাদ। ইমাজিন দ্যাট, কোথায় যাচ্ছে। এবং ভারতের আমি on the basis of all of the information and the movement, the way they're going forward, I can draw a conclusion today, ladies and gentlemen, that the fall of Narendra Modi government, it is inevitable. Among the cracking sound or the cracking, I mean, যদি বলি the image of that falling of the government has just begun, and you can see, you can hear that. এবং যে ধরনের মানে মানুষের প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন এখানে, এটা সুস্পষ্টভাবে এটা যে এই যে ভারত যে লুটপাটের রাজ্যে পরিণত করেছে এই মূর্খ ছাওয়ালা গভর্নমেন্ট, তার একটা প্রমাণ হলো এটা। ধরেন আমি আপনাকে বলি, এবং এটা কি তারা মিথ্যা বলেছে? না, দেখেন সব তথ্য লুকিয়ে রেখেছে, কিন্তু IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য তো লুকিয়ে রাখতে পারে নাই, despite of having lots of Indian nationals working at World Bank, at IMF too. কিন্তু মানে ভারতের বলেছি আমরা, ভারতের কারেন্সি one of the most devalued currency in the world right now. Even it is being devalued against Pakistani rupees. Imagine that. What is happening in India? এবং ভারতের জিডিপি গ্রোথ যেটা বিশ্বাস করে নাই, ব্লুমবার্গের রিপোর্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম সেদিন, তারা বলছে ইট ইজ ওয়েল ম্যানিপুলেটেড অ্যান্ড স্ক্রিপ্টেড, বিকজ তারা বিশ্বাস করে না অনেক স্ট্যাটিস্টিক্স যেভাবে শেখ হাসিনা দিত সবসময় দিয়ে বলতো উন্নয়নের রোল মডেল। আপনি কল্পনা করেন 18 কোটি মানুষকে তারা কিভাবে বোকা ভাবতো। একজন মহিলা কতটা মূর্খ হলে এটা ভাবতে পারে? আপনি মানে মনে নেই আমরা এগুলো শুনি নাই? মানে এই যে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা হলো অল স্টাইল ও বা অল ফ্যাশন political systems being declined by the new generation and Gen Z. I mean, বর্তমান প্রধানমন্ত্রী, আপনাকে বলবো, আপনাকে বুঝতে হবে আপনার যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, বিএনপিতে নতুন প্রজন্মের মানুষ যুক্ত হচ্ছে কিনা, ইট ইজ এ নাম্বার 1 প্রায়োরিটি। আর নাহলে হয়তো 2 বছর 5 বছর ক্ষমতা থাকতে পারবেন, কিন্তু সুযোগ যদি পায় মানুষ ভোট দেওয়ার, ভোট দিয়ে জনগণকে মানে সরকার নির্বাচিত করার, ভবিষ্যতে সেখানে আপনাদের অবস্থানটা কি হবে, দিস ইজ নাম্বার 1 প্রায়োরিটি। এটা যদি সুদূর প্রসারী পরিকল্পনা না থাকে, আমি মনে করি যে এখানে মার খাওয়ার সম্ভাবনা এখানে আছে। বাট প্রবলেম হলো যে প্রতিপক্ষ আসলে কি করছে সেটা। আজকে দেখলাম আসিফ মাহমুদ, আপনি দেখেন কত বড় স্টুপিড এই আসিফ মাহমুদ। এদেরকে দিয়ে আপনি বিএনপিকে রিপ্লেস করবেন? সে আজকে মানে নর্থ কোরিয়ার কিংডম এই কি কিংডম দেখেন এটা বেড়ালে আমি বলতে পারতেছি না, কিংডম ভদ্রলোকের নর্থ কোরিয়ার যে নাম্বার 1 ডিকটেটর, কতটা ব্রুটাল ডিকটেটর। নাও আপনি অনেকেই বলবেন আমেরিকার বিরুদ্ধে কথা বলে এই বলে এই জন্য আপনি পছন্দ করেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আপনাদের ইমোশনের জায়গাও ঠিক আছে হয়তোবা, কিন্তু আপনি বুঝতে হবে হি ইজ এ ডিকটেটর, হি ইজ এ ব্রুটাল ডিকটেটর। সে 1000 মানুষের সামনে মানে 10 জন মানুষকে খুন করে ফেলে, গুলি করে, এই জন্য ডিকটেটর সে। তাকে প্রোফাইল পিকচার দিয়ে পোস্ট করেছে আজকে
আসিফ মাহমুদ। এর আগে করেছিল ওয়াশিংটন নয়, এই নয়, সেই নয়। এরা স্টুপিড। এরা নাকি আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। আই ফাইন্ড ইট সো ফানি, হিলারিয়াস, লেডিস এন্ড জেন্টলম্যান। এরা তো জানেই না কোনটার কি কনসিকুয়েন্স আছে। এই যে খেলা দেখে, সে স্পোর্টস মিনিস্টার ছিল না, এই যে আসিফ মাহমুদ, মানে সে তো ক্রীড়ামন্ত্রী ছিল, সে জানে না টেস্ট ক্রিকেট যখন খেলা হয়, টেস্ট ক্রিকেটার ব্যাটসম্যান হতে গেলে অন্যতম মানে যোগ্যতা হলো কোন বল ছাড়তে হবে আর কোন বল ধরতে হবে, রাইট? মানে বলটা আপনি কোন বলকে আপনি যদি শট মারতে যান, সেটা আপনার হিতে বিপরীত হবে কিনা, আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা ওই লেন্থ বা লাইনের বলটাকে, ডিফেন্ড মানে করা ছাড়া আর কোনো বিকল্প নেই, এটাও জানে না। এদেরকে দিয়ে, এবং সাদিক খায়ুম দেখেন আপনি, সে মানে আপনি দেখেছেন তো এই কথাগুলো কেন বলি, ফিউচারিস্টিক তরটাকে আমি এগুলো বলি যে এটা একটা ফিউচার কনসিকুয়েন্স আছে এগুলার। মানে যখনই আপনি মানে when you will be electable, like you're an alternative, so who are those guys who want to grab power of Bangladesh? Let's talk about that. Let's analyze and assess and scrutiny those individuals, ladies and gentlemen. তখন আসবে, ও এটা ডিক্টেটর, ওই যে কিং জমুংয়ের সাপোর্টার, অল দিস পোস্ট দিয়েছিল, আচ্ছা পাইছি। এ কি এ তো ইরানের খোমেনি সাহেবের জানাজা পড়ার জন্য আপনার গায়বানা জানাজা পড়ছে, ও আচ্ছা, here we go. এটা আমি কেন বললাম? বিকজ ডিপ স্টেট একটা পার্টিকুলারলি, আপনি যদি বলেন আমেরিকান চয়েস, যে আপনি গেলে তাদের সাথে, আপনার সাথে তার ব্যবসা বাণিজ্য বা ট্রেড চালাইতে পারবে কিনা, এটা তারা মনে করেন কিনা। যদি আপনাকে তারা অ্যাসেসমেন্ট করে বলেন জন্য দিস গাই ইজ নট আপ টু দ্য মার্ক, ইউ ডান। সারা বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিলে আপনি পারবেন না। বাংলাদেশের মতো দেশে, ব্রিটেনের মতো দেশের বর্তমান প্রধানমন্ত্রী দেখেছেন অসহায়ের মতো বলছে আমাদের দেশে ইন্টারফেয়ার করা হচ্ছে, ইলন মাস্ক করতেছে, বিকজ দে আর পাওয়ারফুল, দে হ্যাভ আ সিরিয়াস বাইং পাওয়ার, consumers power. You can't compete to them. Trust me. You have to understand that. It's a stupid guy. 100% stupid guy. এটা ভিতরে থাকতে হবে, বাইরে প্রকাশ করা যাবে না, রাইট? এর আগেও এই কাজগুলো করেছিল। এরা বলে যে তারা বিএনপিকে নামিয়ে তারা ক্ষমতা যাবে। You are not ready to go to the power. You are not ready at all. You have to understand that. বাংলাদেশের রাজনীতি আয় এ দ্বারা পৃথিবী চলে না, পৃথিবীর অন্য মেকানিজমে চলে। সেটা কি মেকানিজমে চলে? তা হচ্ছে ডক্টর খলিল যে বর্তমান জাতিসংঘের প্রেসিডেন্ট হয়েছেন, ওই মানে আপনার 81st, এটা থেকে আমরা বুঝতে হবে এখানে একটা মেকানিজম আছে আপনার দেশের বাইরেও। এগুলো ভুলে গেলে আপনি ন্যাশনাল, আপনি হ্যাঁ কিছু যেহেতু মানুষের সাপোর্ট করছেন, বড় বড় ফেসবুক আইডি, যদিও আমরা এখানে বসে আমার তো 3টা গেছে পর্যন্ত, রাইট? এগুলো যদি থাকতো তো ভারতীয়দের, আমি তো সবার মানে এই জন্য আমি মানে ইউটিউবটাকে সবচেয়ে ভালো মনে করি। সো এগুলা বুঝতে হবে, আপনি তাদেরকে বিকল্প বানাবেন। তারা কি বিকল্প হয়ে ওঠার মতো রেডি আছে? আমি তো দেখি না তারা, এবং তারা এভাবে বিকল্প হতে পারবে না। এখানে ডিপ কনসিকুয়েন্স আছে। ইমরান খানের মতো দেখেন, আমি বারবার ইমরান খানের উদাহরণ দিই, তার পলিটিক্যাল ক্যারিয়ারটা নষ্ট করে ফেলেছে কয়েকটা মিস্টেকের কারণে, আর দাঁড়াতেই পারলো না। অথচ পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রাইম মিনিস্টার ছিল ইমরান খান, দাঁড়াতেই পারলো না ভদ্রলোক, আর জীবনে দাঁড়াতে পারবে না। ইটস ওভার, বিকজ পাকিস্তানি আর্মি যদি অনুমতি না দেয়, আপনি আর কোনোদিন পাকিস্তানে রাজনীতি করতে পারবেন না, কিন্তু পাকিস্তানি আর্মি এখন শুধু পাকিস্তানকে ডিফেন্ড করে না, টোটাল মধ্যপ্রাচ্যকে ডিফেন্ড করে এই মুহূর্তে। ইয়েস ইট ইজ পাকিস্তানি, এবং বাংলাদেশের জন্য সবচেয়ে আপনার একটা গুরুত্বপূর্ণ ফোর্স আগামীতে পাকিস্তানের আর্মি, এটা আপনাকে বুঝতে হবে এই আগ্রাসনের মধ্যে। সুতরাং আপনি ইমরান খান, এই যে যুদ্ধ লাগছে, এই ইমরান খান কিন্তু একদম তস্তস করে দিত কথাবার্তার মাধ্যমে, স্টুপিড গাই। রাজনীতি শুধু, রাইট? আপনাকে বুঝতে হবে, আপনি মনে করবেন না যে বাংলাদেশের মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, ভারতের মতো দেশ, নরেন্দ্র মোদী হিন্দু গভর্নমেন্ট সারাদিন মুসলমান বিরোধী বলেও আমেরিকাতে মানে পানি পাচ্ছে না এই মুহূর্তে। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পানি পাচ্ছে না, আপনি লেট অ্যালোন ডেমোক্র্যাটসরা, তাদের কাছে পানি পাচ্ছে না, এবং তাদের অবস্থা আপনি দেখেন, শাস্তি তারা দিবে না। ভারতের কেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই বিপদে পড়লো? নাম্বার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে ব্রিক্সের মানে যোগ দেওয়া। বলি নাই আমরা, মনে আছে ব্রিক্সের যোগ দেওয়া? এই যে শেখ হাসিনার পতনকে আমরা খালি শুধু করেছি? সবচেয়ে বড় প্লেয়ার কে ছিল জানেন আপনারা? একদম জেনে বলছি, মার্কিন গভর্নমেন্টের যদি সমর্থন আমরা না পাইতাম, শেখ হাসিনা 1 লক্ষ মানুষ মেরে ক্ষমতা থাকতে পারত। ইয়েস, 100%। আমরা, এবং এই যে যেদিন আর্মি বাংলাদেশে কোনো ক্র্যাকডাউন করতেই পারলো না, লাস্ট দিন যেটা 5th অগস্ট বা 4th অগস্ট সম্ভবত। ওয়াই? বিকজ কোথা থেকে ফোন গেছিল সেনাবাহিনীর প্রধানের কাছে, গো এন্ড আস্ক হিম। যদি উনি কখনো বই লিখেন সেখানে বলবেন উনি শেষ সময়, সাধারণত এই কাজগুলো তার শেষ সময় করে থাকেন ক্যারিয়ারের, এখন করবেন না। বই লিখে যাবেন, নোট করে দিয়ে যাবেন কি হয়েছিল সেই সময়, নিশ্চিত করে বলতে পারি আমি তার একটা শেষ সময় এই বইটা আসবে, রাইট? আপনি আমার বলেন কে ফোন দিয়েছিল জানেন তো? আর্মি কোন শব্দ করতে পারে নাই, কার ফোনে? আপনি আমার বলেন, জানেন না আপনারা? You should know that, right? There were so many big players. They worked on the ground.
that those I mean days, to be honest with you, ladies and gentlemen. আমরা জানি এগুলো, আপনারা জানবেন না। আমরা আমার প্রশ্ন হলো, তারা কি ভুল করেছে? না, তারা ভুল করে নাই। আমরা বাংলাদেশের পৃথিবীর অন্যতম নিকৃষ্ট ফেসিস্ট ভারতীয় দাসীকে আমরা দেশটাকে মানে খুনিকে, মানবতাবিরোধী অপরাধীকে আমরা মানে এখান থেকে আমাদের সাপোর্ট দরকার। আমেরিকা সাপোর্ট না দিলে বরং আমরা উই সাপোজ টু বি অ্যাংরি অ্যাট দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। তারা তো রাইট কাজ করেছে। সারা পৃথিবীতে আপনি বদনাম করবেন আমেরিকাতে, কিন্তু এই দেশগুলোতে গিয়ে দেখেন কি হয়। এই দেশগুলোতে সাধারণ মানুষ কতটা, এই যে আজকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এখানে ভারতে কি করতেছে আপনি কল্পনা করতে পারবেন? কোনো একটা মিডিয়াকে মানে একটা নিরপেক্ষ মিডিয়াকে ভিসাই দেয় না ঠিক মতো, রিপোর্ট করতে দেয় না ঠিক মতো, ঠিক কোরিয়ার মতো অবস্থা এই মুহূর্তে ভারতে। আপনি যদি তথ্য আমরা জানতে পারতাম কি হচ্ছে ভারতে। একটা উদাহরণ, ভারতের মানে কারেন্সির ডিভ্যালুয়েশন বা মার খাওয়া পাকিস্তানি রুপির এগেনস্টও। ইমাজিন দ্যাট। এখান থেকে আপনি বুঝতে পারবেন, যদি আপনার কমন সেন্স থাকে এবং ইউ হ্যাভ দ্য এবিলিটি টু অ্যাসেস সিচুয়েশন, ভারতের অর্থনৈতিক দুরবস্থা কতটা মারাত্মক। শুধু এটা না, ভারতের আরো 2 বছরে ভয়ঙ্কর আকার ধারণ করবে। ওয়াই? ভারতের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটা মানে অর্থ আয়ের, H1B ভিসা হোল্ডার্স, থাউজেন্ডস অফ মানে আপনার টেন্স অফ থাউজেন্ডস অফ লক্ষ H1B ভিসা হোল্ডার্স যারা এবং হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রামে 80 to 90% দুর্নীতি হয়েছে। 80 to 90% ফ্রড এই সেক্টর হয়েছে। এটা আমার বক্তব্য না, এটা ফক্স নিউজের বক্তব্য গতকালকে। আমি এটা নিয়ে কথা বলবো আপনাদের সামনে, তবে আমি চাচ্ছি যে একটা আলাদা একটা, আপনারা শুনতে চান কোথায়? আমি বলি আপনাদেরকে। আচ্ছা, আমি আমার ফোনে রেখেছি অন্য জায়গাতে, সুতরাং আপনাদেরকে আমি বলি যে 80 to 90% ফ্রড হয়েছে, এটা গতকালকে ফক্স নিউজ বলেছে এবং টোটাল স্ক্রুটিনি হচ্ছে। এবং আপনি কল্পনা করতে পারেন, আমি দেখাবো আপনাদেরকে, মানে টেক্সাসে যেখানে H1B ভিলেজ মানে নামে পরিচিত নতুন নতুন বাসা এশিয়ান এরা কিন্তু ভারতীয়রা মানে মাইলের পর মাইল বাসা বাড়ি পড়ে রয়েছে, দাম কনফার্ম করার পরে এখন আর কিনতেছে না, বিকজ তাদের নিজেদের, আপনি জানেন তো H1B ভিসা হোল্ডার্স যারা আছে, দে আর নট ইভেন পার্মানেন্ট রেসিডেন্টস অফ দ্য ইউনাইটেড স্টেটস, গ্রিন কার্ড হোল্ডার্স, নেইদার সিটিজেন্স নট পার্মানেন্ট রেসিডেন্টস, রাইট? সো তারা কি, তারা ওয়ার্ক পারমিটে এখানে আছে। 10 years লাগে টোটাল, সামটাইম 20 years মানে টু বি এ সিটিজেন, I mean from this category বা or this sector. সো এইটা এখন মারাত্মক আকার ধারণ করেছে আপনার কিসে, মানে আপনার এই আমেরিকাতে, এবং তারা এটা কোনোভাবেই ছাড়তেছে না। বলছে যে যত অ্যাপ্লিকেশন হচ্ছে ভারত থেকে 80 to 90% কোনো না কোনোভাবে ফ্রড করেছে তারা। ইউনিভার্সিটি তৈরি করেছে আইটি সেক্টরে সার্টিফিকেট নেওয়ার জন্য। এই দুর্নীতি হয়েছে ভারতীয় মানে প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে। সো এই ইন্ডাস্ট্রিটা একদম তছনছ করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, রাইট? সো ভারতের অর্থনৈতিক অবস্থা, এই যে ভারত আপনি দেখেন সারাদিন মুসলিম, এই যে গতকালকে অভিজিৎ বলেছে বা এই যে ককরোচ পার্টির সম্মেলনে অন্যতম বক্তব্য ছিল, মানে what is the theory or theme or project of the present Indian government to run the country? I am Hindu, you are Muslim. That's it. That's what they say saying. The division between the religious groups, এটাই ছিল তাদের মানে রাষ্ট্র পরিচালনা মানে করার ক্ষেত্রে অন্যতম মাধ্যম বা প্রজেক্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। লং লিভ ককরোচ পার্টি। আমি আপনাদেরকে বলি সবসময়, এই ককরোচ পার্টি এখন আসেন একজন নিরপেক্ষ মানুষ হিসাবে। ফরগেট অ্যাবাউট ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরে আপনি অসন্তুষ্ট কিনা এগুলা। তারা যে কাজটা করতেছে, ধরেন আপনি একজন ইন্ডিয়ান ফর এক্সাম্পল রাইট নাও, একজন হিন্দু ধরেন আপনি ধরলেন আমরা একজন হিন্দু এই মুহূর্তে, আমরা সবাই রাইট, ভারতীয় হিন্দু, আমি সচেতন একজন হিন্দু ফর এক্সাম্পল, রাইট? কল্পনা করেন আপনি যা ভারতে হচ্ছে এই মুহূর্তে হিন্দুত্বের নামে, যে লুটপাট ও ব্যবস্থাপনা, রীতিমতো মূর্খতা ছড়িয়ে গেছে। মানে ভারতের মতো দেশে মন্ত্রীরা 2টা লাইন ইংরেজি বলতে পারে না। আপনি ভারতের প্রেসিডেন্ট যে মানে আইসিসির প্রেসিডেন্ট যে আইসিসি প্রেসিডেন্ট যে তার নাম কি, ওই যে অমিত শাহ ছেলে, দেখেছেন তার অবস্থা? অযোগ্য মানুষদের সরাসরি প্রত্যেকটা জায়গাতে, এটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশের জঘন্য অবস্থায়। এবং আপনি দেখেন না, এই যে জয়শঙ্কর আছে, এই যে মানে পররাষ্ট্রমন্ত্রী, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, রাইট? আপনি কল্পনা করেন একটা দেশের সাথে সম্পর্ক করতে পারে নাই। গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি ফ্রেন্ড অফ ইন্ডিয়া রাইট নাও, দেন আমাদেরকে আপনি বলবেন ইসরায়েলি গভর্নমেন্ট, তারা স্বার্থের কারণে। ব্যক্তিগতভাবে যদি ফ্রেন্ডশিপ, অবশ্যই দেশে বা আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্কটা দেশীয় বা মানে রাষ্ট্রের স্বার্থের মানে কারণেই সম্পর্ক হয়, এর বাহিরে অনেক সম্পর্ক আছে অনেক দেশের ভিতরে। আমি আপনাদেরকে বলতে পারি, ধরেন মানে ধরেন তুরস্ক বা বাংলাদেশের যে সম্পর্কটা তৈরি হয়েছে, আপনি কি মনে করেন এই সম্পর্কটা তৈরি হয়েছে শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে? নাও, এটা অন্য লেভেলে চলে যাবে এখন, which is much needed. That's why yesterday I talked about that. Right now India regarding Turkey as the number one enemy, because they মানে এটা তাদের জন্য একটা থ্রেট সৃষ্টি করেছে, মানে তুরস্কের এই ইনভলভমেন্টটা। আমি সরকারকে ধন্যবাদ দিই, তারা যে এখানে মানে তারা জানেন। এই জন্য আমি বলছি যে 1 থেকে 2 জন মানুষ আছে বিএনপি সরকারে যারা বামপন্থী, চরম বামপন্থী, এবং ভারত মুড়ে ভারত বা
প্রচন্ড জামাত বিরোধী বা ইসলামিক মানে দল বিরোধী। এই লোকটাকে কিভাবে এই সরকারি উপদেষ্টা গেল, আই হ্যাভ নো আইডিয়া কে দিয়েছে। এটার জন্য ভবিষ্যতে জিয়া পরিবারকে, বিএনপিকে একদিন মারাত্মক ধরনের সমস্যা সৃষ্টি করবে, যদি না উনি, যদি প্রধানমন্ত্রী বুঝেন যে দিস গাই ইজ দিস টাইপ অফ পার্সন, আমি থাকুক উপদেষ্টা কিন্তু আমি তাকে খেয়াল করে রাখবো, তাহলে ঠিক আছে, না হলে বিপদ দেখে আনতে পারে। তবে এখানে বলে রাখি, একজন ব্যক্তিকে স্পিকার মানে আপনার জাতীয় সংসদের স্পিকার বানিয়েছেন মেজর হাফিজউদ্দিন বিক্রম। গ্রেট চয়েস সফার, গ্রেট চয়েস। এই তেলমারা লুক না, পাচাটা লুক না, জাঙ্গেচাটা লুক না, মারাত্মক আপনার এই আপনার কি বলে এটাকে, এই যে আত্মসম্মান বা পার্সোনালিটি আছে, দ্যাটস হোয়াট উই লাইক। এই ধরনের মানুষের রাজনীতিতে আসা দরকার। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই হলো সবচেয়ে বড় বাস্তবতা। আমরা জানি না, তবে এখানে বলে রাখি আপনাদেরকে আজকে যাওয়ার আগে, ককরোচ পার্টি ইজ এ সিরিয়াস থ্রেট and creating a serious trouble for this fundamentalist failed Modi government in India. এবং আপনারা তারা যদি ঠিকমতো কাজ করে, আমি বললাম না, তার সরকার গঠন করে, ভাই মন্ত্রিসভা ঘোষণা করে দিয়েছে। গতকালকে দেখলাম এই মন্ত্রিসভাতে কারা কারা আছেন। এই আমার যে ইউটিউব আছে না, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন, আমি গতকালকে পোস্ট দিয়েছি। তারা ধ্রুব শেঠি যে আছেন রাঠি, তাকে বানিয়েছেন প্রধানমন্ত্রী। এরা লেখাপড়া করা মানুষ, এরা বাংলাদেশের মতো আপনার হ্যাঁ করা রাজনৈতিক নেতা না, রাইট? দেখে দেখে বাংলা পড়তে পারে না, ওইটা না। এই লোকগুলা লেখাপড়া করা মানুষ। ধ্রুব রাঠি, তারপরে আপনার অভিজিৎকে বানিয়েছেন, আর অন্যান্য। সো এই যে ওয়েভটা শুরু হয়েছে, এটা কোনোভাবেই আর থামবে না। কেননা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, যেমন শেখ হাসিনা কখনো সুশাসন দিতে পারে নাই, পারতো না, ঠিক নরেন্দ্র মোদী গভর্নমেন্ট চাইলেও পারবে না। কারণ লুক এট দ্য সেট আপ অফ দ্য মিনিস্টারিয়াল পোস্ট, লুক এট দ্যাট। আপনি জানেন ভারতের কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রী মোহনবাগান উচ্চারণ করতে পারে না, বাংলা নাম। এখন বুঝেন এর মানে কি? জীবনে খোঁজ রাখে নাই কোথায় কি হচ্ছে তার। এইটা হচ্ছে বর্তমান আপনার কিসের অবস্থা। এই বাংলাদেশ কাংলাদেশ না, আপনি বাংলাদেশ বলেন, হাউ ডেয়ার ইউ ব্রো। আপনি $19 বিলিয়ন বাংলাদেশে রপ্তানি করেন, এটা বাংলাদেশ রপ্তানি না করে দেখেন না। আপনি যে মুসলিম বিদ্বেষী দেখাচ্ছেন, একটু যদি আমাদের সরকার বা আমাদের মতো মানুষ যদি এঙ্গেজ হয়, মধ্যপ্রাচ্যে যদি একটু সচেতনতা সৃষ্টি করতে পারে, তাহলে তো আপনারা তো এখানেই শেষ। কিন্তু আপনাদের 2/3 ট্রেডস উইথ দ্য মুসলিম কান্ট্রিজ, 2/3 ট্রেডস টু you export into those Muslim countries. I'm not talking about you buying, you export into. It's a matter, first of all, because where you are exporting into, because this is your bread and butter of your country and GDP, whatever. Buying is not an option because you can buy products from anywhere else, right? আমরা যদি ইন্ডিয়ার কাছ থেকে না কিনি, যেটা আমরা প্রতিষ্ঠা করেছিল 54 বছরে, আমাদের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা ভারত ছাড়া একদিনও বাংলাদেশ চলতে পারবে না। ডক্টর ইউনূসকে এই জন্য আপনাকে ধন্যবাদ দিতে হবে। এটা আমাদের প্রচেষ্টার ফল, ডেফিনেটলি। আমরা এগুলো বলে আসছি বছরের পর বছর ধরে। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট প্রমাণ করেছে কয়েকটা সফলতার মধ্যে অনেক বিফলতা আছে। আপনার যে কি বলে এটাকে, আমরা এই ফেলিওর আছে। ফেলিওর মানে কি? দুর্নীতি না, ফেলিওর তারা করতে পারতো, তারা করে নাই। এটার জন্য আমাদের ভাবা উচিত ছিল। আর অনেক কিছু তারা করে দিতে পারতো, বাট তারা করতে পারে নাই। যে কোন তারা প্রেশার নিতে পারে নাই রাজনৈতিক দলগুলো এবং নেতৃত্বের। এখানে রাজনৈতিক কোনো নেতা বা নেত্রী ছিল না, যেহেতু সরকারের এই মিস্টেকটা ডক্টর ইউনূস করেছেন, অন্যতম অপরাধ উনি করেছেন এখানে। সো আপনি দেখেন, ডক্টর ইউনূস দেখায় নাই ভারতীয় প্রোডাক্ট ছাড়া বাংলাদেশ চলতে পারে, দেখায় নাই, প্রমাণ করেছে, করে নাই, প্রতিষ্ঠা করে গেছে। শুধু প্রমাণ নয়, প্রতিষ্ঠা করে গেছে। উইকেন্ড এবং দ্রব্যমূল্য ঐতিহাসিকভাবে বাংলাদেশে সবচেয়ে কম ছিল সেই সময়ে, প্রমাণ করে গেছেন। আর আমি এই কথাটা 5-7 বছর ধরে বলে আসছি। আমার সুযোগ দেওয়া হোক, আমি আমেরিকাতে পেঁয়াজ এবং গরু মাংস নিয়ে আপনাদেরকে বাংলাদেশ থেকে $300 টাকা কমে খাওয়াবো। আমি বলি নাই? আমি তো বলেছি এই কথাগুলো, বলি নাই? আমি বলেছি, কিন্তু আমার লাইফগুলো গিয়েছে, গো এন্ড চেক। আমি বলেছিলাম, এটা প্রমাণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মানে কি? ইট ইজ পসিবল, 100% পসিবল। বিকজ আপনি পণ্যের সাবস্টিটিউট প্রডিউসার্স বা কান্ট্রি আছে, সারা পৃথিবীতে আছে। এই দেখেন, আপনি কল্পনা করেন, হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট বুরকিনা ফাসো? ভারত থেকে কটন আমদানি আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ। সাথে সাথে বুরকিনা ফাসো মাত্র স্বাধীন হলো, ইব্রাহিম তুরের সেই দেশ, সেখান থেকে কটন আমদানি করেছে $250 মিলিয়ন বাংলাদেশ করে। এখন ইমাজিন দ্যাট, আমেরিকা থেকে করতে পারে তারা। সবচেয়ে কোয়ালিটিফুল কটন হচ্ছে আমেরিকান কটন, হোয়াই নট? এবং এই যে আপনারা বলেন অনেকে, এই যে জ্ঞান পাপীরা বলে ও চুক্তি করেছে। আমেরিকা কি বলেছে? তারা এর আগে বলতো না, তারা খুবই উদার ছিল, আমেরিকা এখনো আছে। তারা বলেছেন যে আপনি যা ইচ্ছা আপনি আমাদের দেশে রপ্তানি করুন, আপনি গরিব দেশ, নট এ প্রবলেম, আমরা আপনাদের উপরে কোনো নিয়ম নীতি বা বিধিনিষেধ আরোপ করবে না। প্রেসিডেন্ট ট্রাম্প, হি ইজ এ ন্যাশনালিস্ট। উনি কি বলেছেন? উনি বলছেন, আমরা আনবো, তবে আমাদের পণ্য নিতে হবে। এটা আমেরিকা কখনো বলে নাই। এখানেই সবার মাথা ব্যথা, আমেরিকা কেন এটা বললো, আমেরিকা কেন এটা বললো। আরে ভাই, উনি বলবে না, উনি দিবে না, আপনি কি করবেন? উনি বলছে যে ট্রেড ডিফিসিট যেটা, এটা কমে আনতে হবে। এটা কি অপরাধী?
এটা কি অপরাধ? আর পৃথিবীতে এই মুহূর্তে আমাদের দেশের যে একটা শত্রু দেশ আছে 3 দিক দিয়ে, একে ট্যাকল করে রাখতে গেলে ওই জায়গা ঠিক রাখতে হবে। আবারও বলছি, মার্কিন কোনো ধরনের সহায়তা ছাড়া, কোনো ধরনের গ্রিন সিগন্যাল ছাড়া বাংলাদেশের পশম নাড়ানো ক্ষমতা ভারতের নেই, বিকজ দে হ্যাভ নো ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনালি। এটা আমি বারবার বলছি। এই কথাগুলা একদিন আপনারা প্রমাণ পাবেন। এর আগে যে পেঁয়াজের কথা বলতাম, গরুর মাংসের কথা বলতাম, এগুলা বলতাম, প্রমাণ পেয়েছেন এত বছর পরে। ঠিক এই কথাগুলো একদিন পাবেন। আমরা যদি স্ট্র্যাটেজিক বল না করি, এই যে আসিফ মাহমুদ, সে পোস্টে কিং জং উমের মানে সে প্রোফাইলে দেয়, একে কোনোদিন মার্কিন সরকার তাকে জাতীয় নেতা হিসাবে কখনো মানে গ্রহণ করবে? বললাম না আর কিছু, এর চেয়ে বেশি আর বলতে চাই না আমি। এই স্ট্র্যাটেজিক মিস্টেক করার কারণে এই যে এরা আর কোনোদিনই বাংলাদেশে ইলেক্টেবল হতে পারবে না বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা পারবে না, বিকজ এখানে তারা নিজেরাই নিজেদের মানে ভুলগুলো তারা করে যাচ্ছে। এটা করা যাবে না। এর মানে কি? এর মানে হচ্ছে হি ডাজন্ট নো পলিটিক্স, হি ডাজন্ট নো গ্লোবাল অ্যাফেয়ার্স, হি ডাজন্ট নো ইন্টারন্যাশনাল মেকানিজম, হি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট। ইফ হি knew, he wouldn't do that. That's the bottom line, ladies and gentlemen. So এই মিস্টেকগুলোর কনসিকুয়েন্সগুলো কি? আপনি যখন ক্ষমতায় যেতে চাইবেন একদিন, যখন আপনি রেডি হবেন যে আমি সুশাসন দিব, maybe you are a good person, you can provide good governance and rule of law, but there will be a problem. These people, they will hold you back because they think you think your leader is the enemy. That is the bottom line. So এই হিসাব না করে রাজনীতি করতে গেলে জীবনে এগোতে পারবেন না, মনে রাখবেন। আবার বলছি, বর্তমান যারা আছেন বিরোধী দলে যদি ইন্টেলেকচুয়াল না হন, এই জীবনে ক্ষমতার স্বাদ পাবেন না। এটা আমি আবারও বলছি, লিখে রাখতে পারেন। আমি যা বলি 2 বছর পরে হলে সত্য হতেই হবে, তার বিকল্প নেই। চ্যালেঞ্জ করে বলছি, এখন পর্যন্ত যত প্রেডিকশন দিয়েছিলাম, একটা প্রেডিকশন মিথ্যা দেখাইতে পারবেন কখনো? দেখাইতে পারবেন না। কারণ আমি এগুলো অ্যাসেস করে বলি। আমি পাগল ছাগলের মানে মতো শুধু আইসে খালি মানে যা ইচ্ছা তাই বলি না। আমি এগুলো অ্যাসেস করে বলছি। এই যে ভুলগুলা করে যাচ্ছেন একের পরে, এরা অলরেডি তারা সেকেন্ড গ্রেডে চলে গেছেন ক্ষমতা যাওয়ার জন্য। যে ইন্টারন্যাশনাল ডিপ স্টেট আছে, যারা মনে করেন কোন সরকার আসলে ভালো হবে, তাদের চলাফেরা করতে ভালো হবে, তারা মনে করেন দে আর নট রেডি ইয়েট, দে শুড নট বি ইন দ্য পাওয়ার। দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা বলে দিলাম আমি আপনাদেরকে। হ্যাঁ, আরও একটা কাজ করতে হবে। যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমেরিকা বা ব্রিটেনের মতো হয়, যে মামদানিকে 9 জন বিলিয়নিয়ার্স, দ্যাট ইনক্লুড ইলন মাস্ক, তারও পারে নাই আটকাইতে। কেন? কারণ জনগণের ভোট দেওয়া আর ভোট গণনা করা, হস্তক্ষেপ করার ক্ষমতা আমেরিকার মাটিতে কারণেই, এবং এই সুযোগও নেই। দ্যাটস ওয়াই এই যে এখন জামাত ইসলামী তারা সারাদিন বসে আছে, তাদের উচিত হলো এখন খালি শুধুমাত্র কোনো কিছু করার দরকার নেই। এই সরকার কোন কোন প্রজেক্ট নিল, ডোন্ট বাদ দেয়। ইসলামী ব্যাংককে বাঁচাবেন, ঠিক আছে, যেটা করবেন নির্বাচন কমিশনে ভোট দিবেন আর ভোট গণনা হবে, এটা যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে, এই কাজটাই নিশ্চিত করা জামাতের। বাট এগুলো না করে তারা এদিকে দৌড়ায়। এই জন্য আমি সরি, আই মেড মিস্টেক অ্যাবাউট জামাত ইসলামী। আই থট দে আর রেডি টু বি ইন দ্য পাওয়ার। দে হ্যাভ সিরিয়াস ল্যাকিংস, ট্রাস্ট মি, সিরিয়াস ল্যাকিংস টু বি the power giving party, মানে like to run the government. They have a serious problem. তারা মনে করে তুরস্ককে দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, তারা সফল হতে পারবেন। They have no idea the world is not depending on Turkey. Okay, they're the big players that run this world, to be honest with you. And if you ignore them, you will be ignored by them too. And consequently, what happens? You cannot go into power. That's the bottom line. এবং আমি এই কথাগুলো বললাম, অ্যাসেস করে বলছি, প্রমাণ করবেন আমি মিথ্যা, একদিন সময় আসবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। এবং আবার বলি, ককরোচ পার্টির উত্থানে বিপর্যস্ত নরেন্দ্র মোদী, একদম নড়ে বড়ে নরেন্দ্র মোদীর গতি। এবং আমি মনে করি এই গভর্নমেন্টের পতন এখান থেকে শুরু হলো। দিস ইজ দ্য বিগিনিং। উইদিন 6 মান্থের ভিতরে সব তছনছ হয়ে গেছে। আর আমরা আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য আমরা 8 বছর 9 বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ। আপনারা কি জানেন সোশ্যাল মিডিয়ার আন্দোলন কে শুরু করেছিল প্রথমে? মানে টার্গেট বেস আমি, ইলিয়াস ভাই, নাভালি ভাই, দ্যাটস 3 পিপল। এর বাইরে আমরা কারো দেখিও নেই, নামও শুনে নেই, ট্রাস্ট মি। মানে এই গভর্নমেন্টকে টার্গেট করে, শেখ হাসিনাকে টার্গেট করে, তাদের ওই যে ঠিক যেভাবে ককরোচ পার্টির উত্থান হয়েছিল, তখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম এভাবে ছিল না। বাট তারপরও আমরা শুরু করেছিলাম। এরপরে অনেক বড় বড় যারা আসছেন তারা, থ্যাংক ইউ, আমি সবাইকে ধন্যবাদ দিই, তারা এসেছেন এবং তারা অনেক পরিবর্তনের ভূমিকা রেখেছেন, মানে ইউনোমিন। সো ইট স্টার্টেড লাইক দ্যাট। এবং ককরোচ পার্টির যে উত্থানটা, দে ভেরি ডিজিটালি অ্যাডভান্স, তারা তছনছ করে দিবে সব কিছু, প্রতিদিন প্রডিউস করতেছে। দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা চাই ভারতের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, কিন্তু ভারত বাংলাদেশকে মানে যেন কোনো ধরনের ডিস্টার্ব না করে। এবং আমি যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন রেখে দিতে চাই। মানে প্রধানমন্ত্রী, যে দেশ $19 বিলিয়ন মানে রপ্তানি করে আমাদের দেশে, আমরা মাত্র মানে ওভার $1.5 বিলিয়ন করি, যে দেশের 50 লক্ষ মানুষ আমাদের দেশের রপ্তানির উপরে মানে তাদের জব নির্ভর করে, সেই দেশ কিভাবে জোর করে তাদের সরকারি বাহিনী দিয়ে পুশিন বা অবৈধভাবে ভারতীয়দের বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করে, সেটার কিভাবে এটা সহ্য করা যায়?